পাকিস্তান আফগানিস্তানের জামান সীমান্তে তুমুল গোলাগুলি, 4 বেসামরিক নাগরিক নিহতের দাবি তালেবান সরকারের। আটকা পড়েছে ওষুধবাহী শত শত ট্রাক। যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলি আগ্রাসন চলছেই। খান ইউনিসে রাতভর হামলা, পশ্চিম তীরে গুলিতে 5 ফিলিস্তিনি হতাহত। দ্বিরাষ্ট্র সমাধানে জোর চীন ফ্রান্সের। পশ্চিমা চোখ রাঙানি উপেক্ষা করেই সমুদ্র ইরানের বিশাল মহড়া। পরমাণু ইস্যুতে ফের আলোচনায় বসতে আগ্রহী যুক্তরাষ্ট্র, দাবি তেহরানের। বৈঠকের পরিকল্পনা নাকচ। এবং জন্মসূত্রে নাগরিকত্ব চ্যালেঞ্জ মামলার শুনানিতে সম্মত যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। ট্রাম্পের নির্বাহী আদেশ আটকে থাকায় আদালতের রায় হবে চূড়ান্ত। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। পাকিস্তান আফগানিস্তান সীমান্তে আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। শুক্রবার স্থানীয় সময় মধ্যরাতে চামান ও স্পিন বোলদাক সীমান্তে দুই দেশের সেনারা রাতভর গুলি ছুড়েছে। এতে আফগানিস্তানের 4 বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে দাবি করেছে তালেবান সরকার। এদিকে উত্তেজনার জেরে স্থবির হয়ে পড়েছে দুদেশের ওষুধ বাণিজ্য। সীমান্তে আটকা শত শত ওষুধের ট্রাক। $20 কোটি ক্ষতির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। কয়েকদিন আগে সৌদি আরবে নতুন শান্তি আলোচনা হলেও কোনো ফল আসেনি আফগানিস্তান ও পাকিস্তান সংঘাতের। বৈঠক শেষে যুদ্ধবিরতি বজায় রাখার প্রতিশ্রুতি দিলেও সীমান্তে আবারও শুরু হয়েছে গোলাগুলি। দুই দেশের চামান স্পিন বোলদাক সীমান্তে শুক্রবার স্থানীয় সময় গভীর রাতে আচমকাই শুরু হয় গুলি বিনিময়। এতে কয়েকজন বেসামরিক নাগরিক নিহতের দাবি করেছে তালেবান সরকার। তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদের অভিযোগ, পাকিস্তান প্রথমে কান্দাহারের দিকে হামলা চালায়। অন্যদিকে ইসলামাবাদ বলছে আফগান বাহিনী আগে বিনা উস্কানিতে গুলি ছোড়ে। চলতি বছর অক্টোবরে দুই দেশের মধ্যে ভয়াবহ সংঘর্ষে বহু মানুষের প্রাণহানি হয়। কাতার ও তুরস্কের মধ্যস্থতায় সাময়িক শান্তি ফিরলেও সম্প্রতি পাকিস্তানে আত্মঘাতী ও সন্ত্রাসী হামলায় আবারও বাড়ে উত্তেজনা। পাকিস্তান দাবি করছে সরকারের মদদে আফগান নাগরিকরাই এসব হামলা চালাচ্ছে, কিন্তু কাবুল বলছে পাকিস্তানের ভেতর কি ঘটছে তার দায় তারা নেবে না। দুই পক্ষের পারস্পরিক অভিযোগে সীমান্ত পরিস্থিতি আরও অনিশ্চিত হয়ে উঠেছে। এদিকে উত্তেজনার জেরে স্থবির হয়ে পড়েছে দুদেশের ওষুধ বাণিজ্য। সীমান্তে আটকে আছে শত শত ওষুধের ট্রাক। $20 কোটি ক্ষতির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। নাদিম মারজান, সময় সংবাদ। অন্যদিকে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় সেনা অভিযানে ভারত সমর্থিত ফিতনা আল খাওয়ারিজ গোষ্ঠীর 9 সদস্য নিহত হয়েছে। শনিবার এক বিবৃতিতে পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এ তথ্য জানায়। এতে বলা হয়, শুক্রবার ট্যাঙ্ক ও লাক্কি মারওয়াত জেলায় সন্ত্রাসীদের উপস্থিতি সম্পর্কে গোয়েন্দা তথ্য পাওয়ার পর আলাদা অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। ট্যাঙ্ক জেলায় সেনাবাহিনী সন্ত্রাসীদের অবস্থানকে কার্যকরভাবে লক্ষ্যবস্তু বানায় এবং তীব্র গোলাগুলিতে 7 সন্ত্রাসী নিহত হয়। এছাড়া লাক্কি মারওয়াতে সেনা সদস্যদের আলাদা অভিযানে আরও 2 সন্ত্রাসী নিহত হয়। এ সময় উদ্ধার করা হয় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ। ইউক্রেনের 2টি শহরে রুশ ড্রোন হামলায় 3 জন নিহত হয়েছেন। বিপর্যস্ত হয়ে পড়েছে দেশটির বিদ্যুৎ অবকাঠামো। দেশ জুড়ে দেখা দিয়েছে লোডশেডিং। রাশিয়ার অধিকৃত ক্রিমিয়ায় একাধিক সামরিক লক্ষ্যবস্তুতে পাল্টা ড্রোন হামলার দাবি করেছে কিয়েভ। এদিকে রাশিয়া ইউক্রেন শান্তি চুক্তির অগ্রগতি মস্কোর উপর নির্ভর করছে বলে জানিয়েছেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ। ইউক্রেনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর এ কথা বলেন তিনি। এরই মধ্যে শনিবার আবারও বৈঠকে বসতে যাচ্ছে দুপক্ষ। ইউক্রেনের ইজিউম শহরে ট্রাক থেকে জ্বালানির কাঠ নামানোর সময় রুশ ড্রোনে প্রাণ গেল কয়েকজনের। স্থানীয় কর্মকর্তারা জানান, একই দিনে দিনিপ্রোপেত্রভস্কের ভসিলিকিভস্কা কমিউনিটিতে আরেক হামলায় নিহত হয় 12 বছরের এক শিশু। খেরসন, দোনেস্ক ও সুমি অঞ্চলেও আহত হয় আরও অনেকে। একের পর এক আক্রমণে বিপর্যস্ত ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামো। জাতীয় গ্রিড অপারেটর ইউক্রেনকে সতর্ক করে জানিয়েছে, আগের ব্যাপক রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার কারণে শনিবার থেকে সারা দেশে বিদ্যুৎ রেশনিং চলবে। টেলিগ্রাম পোস্টে তারা জানান, ক্ষতিগ্রস্ত প্ল্যান্টগুলো পুনরুদ্ধারে সময় লাগবে।
এদিকে যুদ্ধ ছড়িয়ে পড়ছে সীমান্তের বাইরে। রাশিয়ার চেচনিয়া প্রজাতন্ত্রের রাজধানী গ্রোজনিতে ইউক্রেনীয় ড্রোনে ক্ষতিগ্রস্ত হয় একটি ভবন। হতাহতের খবর পাওয়া না গেলেও প্রতিশোধের হুমকি দিয়েছেন কাদিরভ। বেলগরদ অঞ্চলে আবারও ইউক্রেনীয় ড্রোন হামলায় আহত হন বেরেজোভকা গ্রামের মেয়র। পাল্টা আঘাতে এগিয়ে কিয়েভো। ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা HUR এর দাবি, রাশিয়ার দখলকৃত ক্রিমিয়ায় সামরিক লক্ষ্যবস্তুতে ড্রোন আক্রমণে একটি Su-24 ট্যাকটিক্যাল বোমার ক্ষতি করেছে তারা। শুক্রবার স্থানীয় সময় রাতে তেমরিওক সমুদ্র বন্দর, সামারা অঞ্চলের সিজরান অয়েল রিফাইনারি সব স্থানই হামলার খবর দিয়েছে ইউক্রেনীয় সেনাবাহিনী। যদিও রাতভর 41টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিতের পাল্টা দাবি করেছে রুশ সেনারা। নাদিম মারজান, সময় সংবাদ। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ অবস্থা জানাতে ব্রিফ করছেন ডক্টর এজএম জাহিদ হোসেন। সরাসরি যাচ্ছি সেখানে। সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় এবার কেয়ার হসপিটালে চিকিৎসাধীন আছেন। গত 23শে নভেম্বর দিবাগত রাত্র থেকে আজ 6ই ডিসেম্বর আমরা ওই দিন প্রেস ব্রিফিংয়ে আপনাদেরকে বলেছিলাম যে মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে আমরা হয়তো ওনাকে দেশের বাইরে নিয়ে যাওয়ার জন্য সর্বোচ্চ পর্যায়ের চেষ্টা অব্যাহত রেখেছিলাম, কিন্তু ওনার যে এয়ার অ্যাম্বুলেন্স যেটি কাতার আমিরের পাঠানোর জন্য যিনি উদ্যোগ নিয়েছেন, সেই এয়ার অ্যাম্বুলেন্সের কারিগরি ত্রুটির কারণে ওটাও যেমন আসতে পারে না, এটা সত্যি কথা। অন্যদিকে মেডিকেল বোর্ডের সদস্যগণ জরুরিভাবে মেডিকেল বোর্ডের সভা করে এবং একসাথে বসে সিদ্ধান্ত নিয়েছিল যে ওই মুহূর্তে ওনার ফ্লাই করার সঠিক হবে না। সেজন্যই আমরা ওনার যে বিদেশ নেওয়ার যে বিষয়টি সেটি কিছুটা বিলম্বিত হচ্ছে এবং ভবিষ্যতে হয়তো শারীরিক অবস্থাই বলে দিবে যে ওনাকে কখন বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাবে অথবা নিয়ে যাওয়া হবে। কাজেই এখন আমাদের মেডিকেল অ্যাম্বুলেন্স সবসময়ই প্রস্তুত আছে, কিন্তু প্রস্তুত থাকলেও সর্বোচ্চ পর্যায়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা এবং ওনার সেফটি অ্যান্ড সিকিউরিটি অর্থাৎ চিকিৎসাগত দিক থেকে এইটি অত্যন্ত প্রাধান্য পাচ্ছে সর্বত্রই। এবং আমাদের যে মেডিকেল বোর্ডের সম্মানিত সদস্যরা ইউকে এবং আমেরিকা থেকে এবং বাংলাদেশ থেকে যারা অংশগ্রহণ করছেন, এবং সুদূর চায়না থেকেও, সবাই কিন্তু ওনার ফিজিক্যাল কন্ডিশনের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। এবং আমরা মনে করি, আমরা সবাই, দেশের সকল মানুষ ওনার সুস্থতা চায়, চিকিৎসকরা চায়, দেশের আবাল বৃদ্ধ বনিতা সকল ধর্মের সকল রাজনৈতিক মতাদর্শের মানুষরা চায়। কাজেই যেহেতু ওনার স্বাস্থ্য আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার, সেজন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সার্বক্ষণিকভাবে জনাব তারেক রহমান সাহেব এটি যেমন তদারকিও করছেন এবং এ ব্যাপারে চিকিৎসকদের মতামতকেই উনি সবচেয়ে বেশি অগ্রাধিকার দিচ্ছেন। দলও সেই অনুযায়ী অগ্রাধিকার দিচ্ছে, কারণ সবচেয়ে বড় কথা মনে রাখতে হবে যে মেডিকেল বোর্ডের সদস্যরা বিগত 6 বৎসর যাবৎ ওনাকে বিভিন্ন সময় যে সেবা দিয়ে এসছেন, প্রতিকূল পরিস্থিতিতেও। আজকে হয়তো পরিস্থিতি কিছুটা বদলেছে, কিন্তু আপনারা সবাই সাক্ষী কি অবস্থার মধ্যে দিয়ে আমাদেরকে বিগত 6টি বৎসর পার করতে হয়েছে। কাজে এই অবস্থার মধ্যে মেডিকেল বোর্ডের সদস্যরা অত্যন্ত দৃঢ়তার সঙ্গে এবং অত্যন্ত প্রফেশনালি দে আর হ্যান্ডলিং দি ম্যাটার। অর্থাৎ আমাদের যে এইখানকার যে শুধু যে দেশের চিকিৎসকরা এটার সাথে ইনভলভ তা ভাবার কোনো কারণ নেই। আমি সব সময় আপনাদেরকে মেডিকেলের
সদস্যদের নাম সবসময় বলেছি, আমি আবারও আজকেও বলতে চাই যে আমরা প্রফেসর ডক্টর শাহাবুদ্দিন তালুকদার এখানে উনি আছেন, এখানে ডক্টর এজেড.এম. সালেহ আছেন, ডক্টর মাসুম কামাল আছেন এবং ডক্টর জিয়াউল হক আছেন, ডক্টর জাফর ইকবাল আছেন এবং সেই সাথে আমাদের ব্রিগেডিয়ার সাইফুল ইসলাম আছেন এবং এর বাইরেও ডক্টর শিজান অর্থাৎ লুৎফুল আজিজ উনিও আছেন, প্রফেসর এ.কিউ.এম. মহসিন, প্রফেসর ডক্টর শামসুল আরিফিন এবং ওনার প্রধান চিকিৎসক ডক্টর ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী এবং ডক্টর প্রফেসর ডক্টর নুরুদ্দিন আহমদ, ইনারা বাংলাদেশ থেকে আছেন। এর বাইরেও সব সময় ওনার চিকিৎসার ব্যাপারে জন প্যাট্রিক কেনেডি এবং জেনিফার ক্রস এবং প্রফেসর গোল্ডস্টোন, এই তিনজন লন্ডন ক্লিনিকের চিকিৎসক এবং প্রফেসর ডক্টর রিচার্ড, উনি হচ্ছে লন্ডন ব্রিজ হসপিটাল অর্থাৎ আপনার কিংস কলেজের উনি প্রফেসর, উনি আছেন। শাকিল ফরিদ পেপওয়ার্থ ক্যামব্রিজ ইউনিভার্সিটির যে কার্ডিওলজি সেন্টার সেইটার সাথে জড়িত আছে এবং প্রফেসর গার্বি উনি হচ্ছেন একজন আপনার কার্ডিওলজিস্ট যিনি ভ্যালভুলার হার্ট ডিজিজ হ্যান্ডেল করেন, উনি এটার সাথে সম্পৃক্ত আছেন এবং ইউএসএ থেকে প্রফেসর হাবিবুর রহমান লুলু এবং প্রফেসর জন হ্যামিল্টন, প্রফেসর ডক্টর হামিদ র, প্রফেসর ডক্টর রফিকুদ্দিন আহমেদ, প্রফেসর ডক্টর জর্জিস, এনারা কিন্তু ওনার চিকিৎসার সাথে সম্পৃক্ত আছেন। কাজেই সব সময় এই চিকিৎসার সমন্বয়ের জন্য ডক্টর জুবাইদা রহমান উনি আগে লন্ডনে ছিলেন, গতকালকে উনি এসছেন এবং উনিও সার্বক্ষণিকভাবে এই চিকিৎসা মেডিকেল বোর্ডের সকাল বিকাল যে মেডিকেল বোর্ড বসে পরামর্শ করে সেই সমস্ত বিষয়ে উনি অংশগ্রহণ করেন এবং সার্বিকভাবে ওনার পরিবারের সদস্যদের মধ্যে বিশেষ করে সৈয়দ আশামেলা রহমান এবং শামীম ইস্কান্দার সাহেব সহ পরিবারের সদস্যরাও এই মেডিকেল বোর্ডের সভা বসার পরবর্তীতে তাদেরকেও এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে, আমাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের সর্বোচ্চ পর্যায়ে নেতৃবৃন্দকে যথাযথভাবে অবহিত করে রাখা হয়েছে। কাজে ওনার চিকিৎসার ব্যাপারে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে, আমি তো সোশ্যাল মিডিয়া দেখার সুযোগ হয় না, আমি দেখিও না, কিন্তু কোনো সময় অনেক গুজব শোনা যাচ্ছে বা অনেকে বেড়ায়। আমি সবাইকে অনুরোধ করব, দয়া করে দেশনেত্রীর এর প্রতি যদি আপনাদের শ্রদ্ধা এবং ভালোবাসার নিদর্শন স্বরূপ বিনীতভাবে অনুরোধ করব, আপনারা দয়া করে যে ফ্যাক্ট এটার বাইরে কেউ গুজব ছড়িয়ে মানুষকে দয়া করে বিভ্রান্ত করবেন না এবং শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, আল্লাহর অশেষ সহমতে সব সময় উনি এসছেও প্রতিকূল অবস্থা থেকে আল্লাহ ওনাকে সুস্থ করেছেন। আপনাদের সবার দোয়ায় আমরাও এবার এবং মেডিকেল বোর্ড অত্যন্ত আশাবাদী যে এবারও ওনার যে শারীরিক জটিলতা এটা থেকে আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে ইনশাআল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হবেন। আর বিদেশে যাওয়ার ব্যাপারে আমাদের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে। যখনই ওনাকে বিদেশ নেওয়ার জন্য মেডিকেল বোর্ড যথোপযুক্তভাবে তৈরি মনে করবেন, শারীরিকভাবে মনে হবে যে ওনাকে সেফলি ট্রান্সফার করা যাবে, কারণ মনে রাখতে হবে 12 থেকে 14 ঘন্টা যখন আপনি এয়ার ফ্লাই করবেন তখন যে হাই অল্টিটিউডে মানুষের শারীরিক যে পরিবর্তন হয় সেটির সাথে খাপ খাওয়ানো একজন অসুস্থ মানুষের পক্ষে সব সময় সম্ভব হয় না। কাজে এই জিনিসটি খেয়াল রেখে আপনারা দয়া করে বিভ্রান্তও হবেন না, দয়া করে কেউ বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করবেন না। সর্বোচ্চ পর্যায়ে কাতার গভর্নমেন্ট এবং আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার সর্বোচ্চ পর্যায়ে সহযোগিতা আমাদেরকে করছেন এবং তারা ওনাদের বিদেশে নেওয়ার ব্যাপারে ওনাদের যে সহযোগিতা অব্যাহত রেখেছেন। বাট ওনার শারীরিক সুস্থতা এবং চিকিৎসা মেডিকেল বোর্ডের যখন পরামর্শ হবে তখনই ইনশাআল্লাহ ওনাকে বিদেশে নিয়ে যাওয়ার হবে। তবে সবার আগে মনে রাখতে হবে ওনার চিকিৎসাটাই সর্বোচ্চ প্রাধান্য পাবে। সেই জন্যই ওনাকে চিকিৎসার জন্যই এখানকার হাসপাতালের কর্তৃপক্ষ এবং সেই সাথে কর্মরত সকল পর্যায়ের স্টাফস যারা ওনার চিকিৎসার সাথে সম্পৃক্ত, যারা চিকিৎসার সাথে সম্পৃক্ত না, সবাই সহযোগিতা করছেন। সর্বোচ্চ পর্যায়ে হাসপাতালে
ভর্তিকৃত অনেক রুগী এবং রুগীর আত্মীয় স্বজন আমাদের অনেক মানে আবেগপ্রবণ আমাদের সহকর্মীদের কারণে হয়তো অনেকভাবে বাধাগ্রস্ত হচ্ছেন। সেজন্য আমরা আপনাদের কাছে যারা একটু মনে কষ্ট পাচ্ছেন তাদের কাছে আমরা ক্ষমা প্রার্থী, আপনাদের সহযোগিতা চাই এবং সর্বোচ্চ পর্যায়ে আপনাদের সহযোগিতা ছাড়া আমরা সত্যিকার অর্থে ওনার চিকিৎসা কার্যক্রম অব্যাহত রাখা কষ্ট হবে। এই কথা বলি আমি আমার বক্তব্য শেষ করছি। কেমন আছেন আর আপনাদের লন্ডন যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত এই বিষয়ে আপনি দয়া করে আমার বক্তব্য পুরোটা আবার রিওয়াইন্ড করে শুনবেন, সেখানে আমার বক্তব্য সব উত্তর আছে, দয়া করে কাইন্ডলি শুনবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ অবস্থা জানাতে ব্রিফ করছিলেন ডক্টর এজএম জাহিদ হোসেন। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ক্যারিবীয় অঞ্চলে মার্কিন সামরিক তৎপরতা, পুয়ের্তো রিকোয় নতুন করে সেনা মোতায়েন, মাদক বহন সন্দেহে নৌযানে হামলার জেরে ডেমোক্র্যাটদের প্রশ্নের মুখে ট্রাম্প। যুদ্ধবিরতির মধ্যে গাজার খান ইউনিসে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। পশ্চিম তীরেও জোরালো হচ্ছে আগ্রাসন। রামাল্লায় একটি আশ্রয় কেন্দ্রে অভিযানে গুলিবিদ্ধ হয়েছেন বেশ কয়েকজন ফিলিস্তিনি। স্কুল বন্ধ, জরুরি সেবা বিঘ্ন ও অবরোধে স্থবির হয়ে পড়েছে জেরিনোতু বাস। সামরিক সক্ষমতা জানান দিতে সাগরে বড় আকারে মহড়া চালিয়েছে ইরান। স্থানীয় সময় শুক্রবার পারস্য উপসাগর এবং ওমান সাগর জুড়ে মহড়া চালায় আইআরজিসি। এদিকে তেহরানের সঙ্গে যুক্তরাষ্ট্র আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছে বলে দাবি করেছে ইরান। তবে এক পক্ষের স্বার্থ রক্ষা হবে এমন আলোচনায় বসবে না বলে জানিয়েছে তেহরান। জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব চ্যালেঞ্জ করা ঐতিহাসিক মামলার শুনানি করতে সম্মত হয়েছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। ট্রাম্পের নির্বাহী আদেশ আটকে থাকায় এখন আদালতের রায়ই ঠিক করবে যুক্তরাষ্ট্রে জন্ম নিলে নাগরিকত্ব মিলবে কিনা। সরকার ও মামলার বাদী অভিবাসী বাবা মায়েদের মধ্যে মৌখিক শুনানির তারিখ নির্ধারণ করবেন আদালত। রায় যদি ট্রাম্পের অবস্থানকে সমর্থন করে তাহলে যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব শেষ হয়ে যেতে পারে। সঙ্গেই থাকুন। কেবিন ক্রু সংকট, প্রযুক্তিগত জটিলতা সহ নানা কারণে ভারত জুড়ে ইন্ডিগো এয়ারলাইন্সে শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। 5 দিনে 1000-এর বেশি ফ্লাইট বাতিল হয়েছে। এতে চরম বিপাকে পড়েছেন যাত্রীরা। স্বাভাবিক হতে আরও সময় লাগবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এ ছিল আন্তর্জাতিক সময়। এরপর বিকেল 5টার সময় সংবাদের সঙ্গে থাকবেন ওমরিনা। ধন্যবাদ আলিশা। বিকেল 5টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।